hits, hits, a scene hits, 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 a scene hits. নতুন পুরনো ছবির গানে বাজবে সবার প্রাণে প্রাণে হিটস হিটস scene hits. সুপ্রিয় দর্শক বন্ধুরা, শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক সিনেমা বিষয়ক অনুষ্ঠান দেখার জন্য, যে অনুষ্ঠানের নাম হচ্ছে তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিটস। একটা সিনেমা শুনলেই পিনিক চলে আসে, কারণ সিনেমার নাম পিনিক। সম্প্রতি আলোচিত প্রশংসিত সিনেমা পিনিক নিয়ে আমরা আজকে আড্ডা দিব, আর আড্ডা দেওয়ার জন্য উপস্থিত আছেন পিনিক সিনেমার পরিচালক জাহিদ জুয়েল। চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে। জুয়েল ভাই, আপনাকে স্বাগতম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। পিনিকের মতো একটা মুভি তৈরি করেছেন, এখন আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি তো ভালো, মানে পিনিকের মতো একটা সিনেমা, মানে এইটা আসলে একটা বড় সংকটের বিষয় যে এই নামটাই হচ্ছে হলো লোকজন অন্যভাবে চিন্তা করে, যেভাবে আমি বলেছি। আমি হচ্ছে হলো এটাকে ঘোর হিসেবে দেখতে চেয়েছিলাম, যে এটা নানা অর্থে তো আসলে ব্যবহার করে, কিন্তু আমি দেখতে চেয়েছি যে পিনিক এটা একটা ঘোর। আচ্ছা, ওকে ওকে, নাইস। মানে এই ঘোরটা আরোপ করার কারণটা কি? ঘোর কারণ আমার গল্পটা যেভাবে তৈরি করছি আমি, সেই দৃশ্যের পরে দৃশ্য যেভাবে এক ধরনের মানে দর্শক দেখছে এবং তারা হচ্ছে এক ধরনের ওপিনিয়ন দিছে, মানে তারা আসলে ওই ঘোরটা নিয়ে বের হয়েছে, আমি যেটা আসলে করতে চাইছি। আচ্ছা, সাফল্য তো সেখানেই। হ্যাঁ। কবে নাগাদ ঠিক করেছেন, আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি পিনিক বানাবেন? আচ্ছা, পিনিক সিনেমা বানাবো অনেক দিন সিদ্ধান্ত, মানে সেটা তো অলমোস্ট 7-8 বছরের সিদ্ধান্ত যে আমি ফিল্ম বানাবো। তার আগে তো আমি এডিট করতাম, ভিডিও এডিট করতাম, আমি বিবিসিতে ছিলাম অনেক দিন। তো ওইখান থেকেই প্ল্যান করতেছিলাম যে আমি একটা সিনেমা বানাবো, মানে সিনেমা বানাবো আর কি। তো ওই প্রিপারেশন থেকেই আস্তে 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 তৈরি করা, যেহেতু সিনেমা একটা বড় ফাইন্যান্সের বিষয় আছে, তো এটাকে হচ্ছে হলো আলাপ করা এবং লোকজনের সাথে বসে বসে আস্তে আস্তে দেন 2 বছর আগে বেসিক্যালি স্ক্রিপ্টটাকে নিয়ে কাজ করা শুরু করছিলাম। মানে তার শুটিং কিন্তু আমার 2 বছর পরে রিলিজ করতে পারছি আমি সিনেমাটা, অনেক দিন পরে। তো শুটিংয়ের কিছু ঝামেলা টামেলা ছিল, দেরি, তারপরে ছিল কাস্টিং দেরি, একটু ঝামেলা টামেলা মিলে পরে 2 বছর মিলে শুটিংটা করতে হয়েছে আমার, তারপরে শেষ করে তো রিলিজ দিলাম। 2টা বছর আপনি যে কন্টিনিউ শুটিংটা করেছেন, অন স্ক্রিন কিন্তু খুব বেশি বোঝা যায় না, যে ধারাবাহিকতাটা সবাই ধরে রাখতে পারে না। এই ব্যাপারটাতে কোন কোন ব্যাপারগুলো আপনি মাথায় রেখেছেন যাতে এই প্রবলেমটা না হয়? হ্যাঁ, এইটা মানে মেইনলি গল্প, মানে বাইরের শুটিংগুলোতে কি হয়, মানে যখন আমরা আউটডোর শুটিং করি, আউটডোর শুটিংয়ে সিজনের ফ্যাক্ট থাকে যে আমরা আসলে কোন সিজনে শুটিংটা করতেছি। তো ভিজুয়ালি ম্যাচ করানোর জন্য ওই সিজনটা গিয়ে আমি আবার চয়েস করছি যে আচ্ছা আমার নভেম্বরের দিকে শুটিংটা আমি করছি, তাহলে নভেম্বরই আমাকে শুটিংটা করতে মানে হবে। জোর করে আপনাকে কন্টিনিউটি মিলানোর না, দরকার পড়ে নাই তখন? ওটা মিলানোর দরকার পড়ে না, আর্টিস্টটা খুব বেশি চেঞ্জ হয় নাই, ওটা মেকআপ টেকআপ দিয়ে কভার করা গেছে। আদর আজাদেরকে কাস্ট করার ব্যাপারে এই পিনিক সিনেমাতে কোন ব্যাপারগুলো আপনার মাথায় আসলে কাজ করে? আদরের মানে আসল চরিত্র আদর যেই চরিত্রটা আসলে বাস্তবে আমার মানে সিনেমার চরিত্রটাও একই, অলমোস্ট কাছাকাছি, পাজেল একটা চরিত্র। আদর তো সবসময় পাজেল থাকে, তো পাজেল সিনেমার মধ্যে চরিত্রটা পাজেল, মানে এই কারণেই আসলে ওকে আদরকে নিয়ে। তাহলে আদর নিশ্চয়ই আমাদের এই শো দেখছে। আদর, তোমার তো মনে কষ্ট হয় নাই অভিনয় করতে, কারণ তুমিই ছিলা ওখানে। কষ্ট হয়েছে, আদরের কষ্ট হয়েছে, কারণ একটা জিনিস অ্যাড করা আছে। আদরকে হচ্ছে হলো একটা দীর্ঘ সময় একটা কুকুরকে হচ্ছে হলো আদর লালন পালন করছে আর কি, কারণ একটা লিলি নামে একটা ক্যারেক্টার আছে, একটা কুকুর যেটা আদরের সাথে থাকে। তো ওইটাকে হচ্ছিল অনেক দিন ধরে আমরা এটাকে হচ্ছিল পাবনা থেকে নিয়ে আসছিলাম, লিলিকে পাবনা থেকে নিয়ে আসলাম। পাবনা থেকে নিয়ে এসে আদর আমার সাথে ছিল, পাবনা গেছি, আদর হচ্ছিল কুকুরটা নিচে নিয়ে হচ্ছিল ওর কাছেই রাখছে, এবং ওর সাথে হচ্ছিল একটা, যাতে করে যখন আমরা যাতে কেমিস্ট্রিটা বোঝা যায়, ওইটা ওর মানে একটা বিশাল জার্নি আসলে ওর গেছে সিনেমাটা করতে গিয়ে। আপনার এই যে ল্যাপস দিয়ে একটা ভিন্ন ফরম্যাটে মুভি বানানোর চিন্তাটা কেন আসছে? আচ্ছা, আমি তো মানে মেইনলি আমাদের দেশ তো আস্তে আস্তে আগাচ্ছে, আমাদের সিনেমার স্কেল ভালো হচ্ছিল এবং আমাদের বড় বড় সিনেমা হচ্ছে এখন। তো আমাদের তো এখন এক্সপেরিমেন্ট করার টাইম, আমরা নতুন গল্প, নতুন স্টাইল, নতুন ন্যারেশন নিয়ে কাজ করব। দর্শক যেহেতু বিদেশি সিনেমা দেখতেছে এবং তারা সেগুলো উপভোগ করতেছে, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ইটস ওকে, দর্শক রেডি গল্প নেওয়ার জন্য। ওকে, ফাইন। স্ক্রিপ্ট কি আপনার করা? না, আচ্ছা, আখিউজ্জামান মেনন
মানে মিলন ভাই। গল্প আমাদের ভাবনা দুইজনেরই, আমরা ঠিক করছি, পরে উনি ওটাকে রূপদান হচ্ছে করেছেন। rewrite আপনি নির্মাতা হিসেবে কতটুকু আপনার স্বপ্নের সাথে মিল পেয়েছেন অন স্ক্রিনের? আচ্ছা, আমি নির্মাতা হিসেবে আমি তো আরো চাইছি আরো ভালো হোক, চাওয়ার তো শেষ নেই। চাওয়ার শেষ নেই। আমার কাছে মনে হয়েছে আরো অনেক জায়গায় অনেক ভালো করা যাইতো। জি। আরো মানে যখন আমি হচ্ছিল হলে সিনেমা দেখতেছিলাম দর্শকের সাথে, তখন আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলো মনে হয় আমি আরো যত্ন নেওয়া দরকার ছিল, এইখানে আরো জিনিসপত্র দরকার ছিল। তো ফলে আই এম নট স্যাটিসফাইড। ওকে, নাইস। আমরা স্যাটিসফাইড এখনই হতে চাই না, আপনার সাথে অনেক আলাপ করতে চাই। তার আগে একটু দর্শকের কাছে যাব। দর্শক বন্ধুরা, 21-এর পর্দায় আপনারা দেখছেন তিব্বত প্রেজেন্সে নেটস পিনিক নিয়ে আড্ডা দিচ্ছি। পিনিকের ট্রেলার থাকছে আপনাদের জন্য, আর দেখা হচ্ছে ব্রেকের পর। সঙ্গে থাকবেন। বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তিব্বত প্রেজেন্স জিনিস দেখার জন্য। পিনিক সিনেমার পরিচালক জুয়েল ভাই আছেন আমাদের সঙ্গে, চলুন কথা বলি তার সঙ্গে। জুয়েল ভাই, আমরা আড্ডার আগে ইয়ে করলাম, আমার ট্রেলারটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। থ্যাঙ্কস আমাদেরকে এরকম একটা সিনেমা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। বুবলি আপুকে কেন আপনি এখানে সিলেক্ট করেছেন? আচ্ছা, বুবলি আপুর সঙ্গে যখন বুবলি আপুর তো আমার কাজ দেখা আছে, অনেক অনেক কাজ হচ্ছিল, আমি দেখছি। আমার কাছে মনে হয়েছে যে কমার্শিয়ালি যারা কাজ করতেছে তাদের ভেঙে কাজ করার নায়িকা সুলভ যে অ্যাটিটিউডের বাইরে বুবলি আপু অ্যাক্ট্রেস হয়ে ওঠার যে ব্যাপারটা আছে, উনি আসলে ক্যারেক্টারটাকে অনেক গভীর থেকে দেখার চেষ্টা করে। আমি ওনার সঙ্গে যতবার কয়েকবার সাইনিংয়ের আগে অনেকবার আমি ওনার সঙ্গে বসে গল্পটা নিয়ে আলাপ করতেছিলাম। তো আমার যেটা মনে হয়েছিল যে উনি আসলে গল্পের একটা বেশ টাফ জায়গা আছে। টাফ জায়গা একটা তৃতীয় লিঙ্গের একটা ব্যাপার এখানে আছে, যেখানে বুবলি আপুর ছোট ভাই এরকম একটা ক্যারেক্টার প্লে করে। এইটাকে ভেঙে দিয়ে বের হওয়ার, যখন আমি তাকে গল্প ব্রিফ করতেছিলাম তখনই আমার কাছে মনে হয়েছে সেই গল্পটা প্লে ধরে ফেলেছেন। ধরে ফেলেছে, এবং সে আমাকে বলতেছে এইভাবে আমি তাইলে এরকম নাকি ব্যাপারটা। তো তখন আমার কাছে মনে হয়েছে যে ওয়াও, উনি তো আসলে দারুণভাবে বুঝে গেছেন, রিসিভ করতেছে জিনিসটা। সেইটা তারপরে ওনার এঙ্গেজমেন্ট, গল্পের সাথে মিশে থাকার ব্যাপার, এবং গল্পটাকে নিয়ে বারবার আলাপ করার ব্যাপারটা আমাকে আসলে মুগ্ধ করছে। আচ্ছা, এই যে দর্শকদের যে রিয়াকশন, কার ব্যাপারে বেশি প্রশংসা শুনেছেন আপনি? সবার শরীফ সিরাজের ব্যাপারে প্রশংসা করছে, আমাদের একটা ক্যারেক্টার উনি করছে, এবং বেশ দীর্ঘ সময় নিয়ে উনি স্ক্রিনে আছে। আদরের প্রশংসা করছে, বুবলি আপুর তো প্রশংসা সবাই করছে, তারটা তো আর বলার কিছু নাই। তাকে মেইনলি লিড করে যায় সে গল্প, তো তার প্রশংসা আসলে আছেই। আপনি দীর্ঘদিন একটা আন্তর্জাতিক গণমাধ্যমে এডিটর এবং ভিএফএক্স কাজ করেছেন। এটা আমি ভিডিও এডিটর হিসেবে ছিলাম। এটা বিবিসি মিডিয়া অ্যাকশনে। নাইস। তো আমি যে প্রশ্নটা বলতে চাচ্ছিলাম, যে সেই অভিজ্ঞতাটা, আপনার এডিটিং এর অভিজ্ঞতাটা ডিরেকশনে কতটুকু প্রভাব ফেলেছে? অনেক, প্রভাব না, কাজে লাগছে, কাজে লেগেছে। কাজে লেগেছে এরকম যে যেহেতু আমি এডিটটা জানি, ফলে আমাকে অনেক বেশি প্রিসাইজ করা ছিলেন আপনি। এবং 100টা শট নেন না, আপনি জানেন কতটুকু। হ্যাঁ, আমি জানি যে কতটুকু নিব, এবং আমাকে হেল্প করছে। আমি শুটিং স্পটেই বসে বসে যখন লাইট চেঞ্জ হইতো তখন আমি সিনটা এডিট করে দেখতে পারতাম যে আসলে আমি কি করলাম এতক্ষণ ধরে, আমার জিনিসটা কি ঠিক আছে কিনা। যদি কোথাও ত্রুটি থাকতো আমি সেটাকে আবার রিটেক করার সুযোগ সবই আপনার সামনে আছে, আপনি ইনস্ট্যান্ট, আপনার জন্য ওটা এডিট প্যানেলে যেতে হয়নি। আচ্ছা, কিন্তু বিং এ ডিরেক্টর আপনার এটা প্রথম ডেবিউ, তো ডেবিউ মানেই প্রথম যদিও, তো আপনার ডেবিউতে আপনি ডিরেকশন দিতে এসে বাংলাদেশের মতো একটা জায়গাতে বাংলা সিনেমা বানাতে গিয়ে আপনার অভিজ্ঞতাটা কেমন হয়েছে? প্রতিবন্ধকতাটা কি কি, এবং আপনার কাছে সুযোগ কি কি আছে বলে মনে হয়েছে? আমার মনে যেটা প্রতিবন্ধকতা, এটা আসলে কারো প্রতিবন্ধকতা, এটা আমার নিজের শেখার বিষয় আর কি। যেহেতু শুটিংয়ের একটা ব্যাপার থাকে, অনেক লোকজন থাকে, এবং তাদেরকে একসঙ্গে নিয়ে কাজ করার যে ব্যাপারটা থাকে, সেটা যেহেতু প্রথম আমার, সেই জায়গায় আমাকে অনেক কিছুই বুঝে বুঝে কাজ করতে হয়েছে, বুঝতে হয়েছে যে আচ্ছা ঘটনাটা কিভাবে ঘটবে। পিনিক সিনেমাটা আমি যে রিভিউগুলো দেখেছি আপনার কাছে আসার আগে, ইউজুয়ালি অন্যান্য অনেক বড় বড় ডিরেক্টরও কিছু কিছু প্রজেক্টে আমরা দেখি যে শেষে গিয়ে মিলাতে পারেন না। অনেক আশা নিয়ে দর্শকরা যায়, কিন্তু শেষে হতাশ হয়ে ফেরেন জাস্ট একটা গুড এন্ডিং বা দর্শকের এক্সপেক্টেড এন্ডিংটা না করতে পারার কারণে। আপনার ক্ষেত্রে সেটা হয়নি। আপনার ক্ষেত্রে সেটা না হওয়ার ব্যাপারে কি আপনি সচেতন ছিলেন, নাকি ঝড়ে বক মরেছে? না, আমি মেইনলি যেটা ঘটছে আর কি, আমি যে গল্পটা বলতে চাইছি আমি পরিপূর্ণভাবে গল্পটাই বলতে চাইছি।
মানে এখানে দর্শকের এক্সপেক্টেড হয়ে গেছে সামহাও, কিন্তু যদি না হইতো তাইলে আমি বলতাম যে আমি এটাই বলতে চাইছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, Nice. যদি দর্শক পছন্দ না করতো বা দর্শক বলতো যে না এন্ডিংটা হয় না, তাও আমি বলতাম যে আমি এটাই বলতে চাইছি, সরি যে আমি মিলাইতে পারিনি, এটা আমি সরি হয়তো সরি চেয়ে নিতাম। আচ্ছা, কিন্তু আপনি যেটা চেয়েছেন ওটা দর্শকরাও গ্রহণ করেছে এবং গ্রহণ করেছে, হ্যাঁ। ব্যাটে বলে মিলে গেছে। নাইস, ভেরি নাইস। আমি একটু দর্শকের কাছে যাচ্ছি। দর্শক বন্ধুরা, ইটিভির পর্দায় তীব্রস্ন প্রেজেন্স সিরিজ দেখছেন। পিনিক সিনেমার আরও একটি গান থাকছে আপনাদের জন্য এবং সঙ্গে থাকছে ফ্রি হিসেবে ব্রেকের পর দেখা হবে, সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক করছি তীব্রস্ন প্রেজেন্স সিরিজ দেখার জন্য। আমাদের সঙ্গে আছেন পিনিক সিনেমার ডিরেক্টর জুয়েল ভাই। চলুন কথা বলি তার সঙ্গে। জুয়েল ভাই, আমরা একটু সিনেমা হল নিয়ে কথা বলতে চাই। আপনার সিনেমা হল রিলিজ দিতে গিয়ে এই হল নিয়ে কোনো বিড়ম্বনা শিকার হয়েছে কিনা? এটা তো মানে Must. হইতে হয়েছে আমাকে, যেহেতু মানে এইটা একটা আমার প্রযোজক নতুন মানে হচ্ছে হলো মানে উনি এই জাতীয় জটিলতার মধ্যে দিয়ে যায় নাই, আমি নতুন এবং আমার কমপ্লিট টিম যারা আসলে ব্যাকে কাজ করতেছিল, যে আমার সিনেমার প্রমোশন এবং হচ্ছিল ডিস্ট্রিবিউশন, তারাও নতুন। তো ফলে আমাকে ভালো বেগ পাইতে হয়েছে, মানে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। আরেকটা কথা সেটা হচ্ছে যে মাল্টিপ্লেক্সগুলোতে এখন সংখ্যায় অনেক বেড়েছে, বিশেষ করে বড় বড় মেট্রো সিটিতে অনেকগুলো মাল্টিপ্লেক্স হয়েছে। মাল্টিপ্লেক্স নিয়ে অনেক অভিযোগ, অনুযোগ, প্রশংসা সবই শুনতে পাওয়া যায়। অনেক সময় শোনা যায় যে ওনারা ইচ্ছাকৃতভাবে হল দেন না, অনেক সময় ইচ্ছাকৃতভাবে প্রবলেম ক্রিয়েট করে থাকেন। বিশেষ করে রিসেন্টলি আমরা সাকিব ভাইয়ের অনেকগুলো মুভি নিয়ে এই ধরনের কথা কানাঘুষা শুনতে পেরেছি। আপনার অভিজ্ঞতা কি বলে? এইটা যেহেতু হচ্ছিল তাদের একটা ইনার ব্যাপার, ভেতরকার ব্যাপার, তারা এইটা আসলে আমি জানি না। আমি যতটুকু বুঝতে পারতেছিলাম যে সিনেমাটা হচ্ছে হলো আমার সিনেমা মানে দেয়া উচিত বলে আমি তো মনে করি যে আমার সিনেমাটা ভালো ভালো জায়গায় দেওয়া উচিত, কিন্তু তাদের একটা বিজনেসের হয়তো জায়গা আছে, পলিসি আছে। আপনার পিনিকের প্রমোশনটা নিয়ে অনেক কথা হয়েছে। আমরা দর্শক হিসেবে যেভাবে প্রমোশনটা দেখি ঠিক ওভাবে আশানুরূপ প্রমোশনটা হয়নি। অনেক প্রমোশনে যাদের থাকা উচিত তাদের অনুপস্থিতিটা আমরা দেখেছি, উপস্থিতিটা দেখিনি। এটাও কি আপনার নতুন অভিজ্ঞতা? এটা একটা মিসম্যাচ, যে তারা মানে কাউকে দায় দিতে চাচ্ছেন না? আমি কাউকে দায় দিতে চাচ্ছি না। মিসম্যাচ হচ্ছে এরকম, আমার প্রযোজক তো বিদেশে থাকেন উনি, তো যেহেতু অর্থলগ্নির একটা ব্যাপার আছে প্রমোশনের ব্যাপারে সবকিছু মিলে, তো ওনার আসা যাওয়া নিয়ে একটা হচ্ছে হলো জটিলতা ছিল। তো আমার যেটা প্ল্যান ছিল মানে আমি মানে প্রথমে আমি আমার ট্রেলার লঞ্চিংয়ের শেষের দিকে আর কি, যে প্রেস মিটের, এটার একটা প্ল্যান ছিল আমার, যেটা মানে এখন বললে মানে আমি প্ল্যান করতেছিলাম আমার যে মানে বুবলিকে নিয়ে আসবো আমি, মানে ওইখানে আমার গানের মধ্যে একটা খাঁচা আছে। আচ্ছা, খাঁচায় হচ্ছে হলো ওটাকে একটা কালো কাপড় দিয়ে ঢাকা থাকবে, বুবলি বসে যাচ্ছিল ভেতরে থাকবে। এরপরে হচ্ছে হলো একটা মানে মোটামুটি একটা থিয়েট্রিক্যাল প্রেজেন্টেশন চিন্তা করছিলাম, যে আমাদের যে লিলি ক্যারেক্টারটা ওকে হচ্ছে স্টেজে স্পটে হচ্ছে রাখা থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপর হচ্ছে একজন একজন করে স্টেজে উঠবে এবং যে যে ক্যারেক্টারটা প্লে করছে ওই ক্যারেক্টারটার একটু একটু অংশ প্লে করবে। ও নাইস। প্লে করে তারপরে ওর স্পিচ দিবে এবং ওইভাবে চলে যাবে। এইটা প্ল্যান ছিল, কিন্তু সময় গড়াইতে গড়াইতে এত দূরে চলে আসছি যে আসলে ওইটাকে জটিলতা এত বাড়ছিল, হল এটা ওটা মিলে হচ্ছে হলো আমি জাস্ট মানে আপনি সালাদ বানাতে গেলে মূল খাবার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এইরকম অবস্থা গেছে। তো এইটার প্ল্যান ছিল, বুবলি তো তখন অসুস্থ, সে থাকতেই পারবে না, এটা স্বাভাবিক। আদরও সামহাও হচ্ছে হলো মানে ও প্রেজেন্ট থাকতে পারে না, ওর বাড়িতে কোথাও একটা দুর্ঘটনা ঘটার কারণে হচ্ছে হলো ও থাকতে পারে না, ও বগুড়ায় ছিল। ওটিটি প্ল্যাটফর্ম এখন বাংলাদেশে অনেক স্ট্রং এবং তারাও মুভিতে ইনভেস্ট করেন এবং অনেক বড় বড় বাজেটের মুভিগুলো ঈদের কয়েক মাস পরেই আমরা ওটিটিতে দেখতে পাই। এটা বাইরের দর্শক এবং যারা হলে যায়নি তাদের জন্য একটা ভালো। আমরা যারা এখনো পিনিক দেখিনি তাদের জন্য এরকম কোনো গুড নিউজ আছে কিনা সামনে? আছে, আমরা মানে অলরেডি হচ্ছে হলো চ্যানেলের যে একটা ওটিটি আছে ওটাতে হ্যাঁ, ওটাতে হচ্ছে হলো কথাবার্তা হয়ে গেছে এবং দেওয়া হয়ে গেছে। আশা করতেছি খুব তাড়াতাড়ি আকাশে চাঁদ উঠবে। হল দেখা টাকা যদি শেষ হয়ে যায় সবার, তখন ওটিটিতে চলে আসবে। আচ্ছা, ওকে, নাইস। এই যে ওটিটিগুলো সিনেমাগুলো কিনে নেয়, এটা একজন লগ্নিকারক বা একজন পরিচালকের জন্য কতটুকু আশীর্বাদ? অনেক ভালো আশীর্বাদ। কারণ হচ্ছে হলো মানে সিনেমা হল থেকে চালানোর পরে যখন সিনেমা চলতে চলতে হচ্ছে হলো এটা মানে যখন মেরিট কমে যায়, হলে দর্শক ওইটা দেখার জন্য যায় না, তো তখন হচ্ছে হলো আরেকটা টাকা হচ্ছে হলো প্রডিউসারকে দিয়ে, এটা তো একটা বড় আশীর্বাদ।
মানে সবকিছু হওয়ার পরেও একটা বোনাসের মতো মনে হয় আর বোনাসের কি। মতো মনে হয়, হ্যাঁ হ্যাঁ। মনে হয় নাইস। অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ, এবং সামনে আপনার যতগুলো কাজ আসবে আশা করি প্রত্যেকবার আসবেন, আমাদের এখানে প্রমোশন করে যাবেন, আমরা অনেক কিছু জানবো, দর্শকরা জানবে। তো অনেক কৃতজ্ঞতা ইটিভির পক্ষ থেকে, তিব্বত স্নো প্রেজেন্স সিরিজের পক্ষ থেকে এবং এই বান্দার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আপনি চাইলে দর্শককে কিছু বলতে পারেন। দর্শক আশা করব সিনেমা হলে এসে সিনেমা দেখবেন, আমার সিনেমা না সব সিনেমাই দেখেন, এবং বাংলা সিনেমাকে আসলে আপনারা এগিয়ে নিয়ে যান। থ্যাংক ইউ। ধন্যবাদ, আবারও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী সপ্তাহে তিব্বত স্নো প্রেজেন্স সিনিয়র্সে নতুন অতিথি, নতুন সিনেমা, নতুন গান নিয়ে আমরা হাজির হব। সুস্থ থাকবেন এবং 21-এর সঙ্গেই থাকবেন এই প্রত্যাশায় আমি ইমতু বিদায় নিচ্ছি, কিন্তু শুভরাত্রি।